হ্যালো ক্যান্ডিডেট, আমি তোমাদের শ্যামল স্যার। বদমাইশ পাওয়ার্ড বাই O2 একাডেমিয়া। তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েই গেলাম। এক প্রকার ইন্টারভিউ পারপাস, কারণ অফলাইনে ইন্টারভিউতে তোমরা আমাকে দেখেছো। আর সামনেই প্রাইমারির ইন্টারভিউ এর একটা বড় বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষা সামনেই হতে চলেছে। তার জন্য তোমরা নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছ। এতদিন ধরে, অনেকদিন ধরেই প্রস্তুতি চলছে। তোমরাও নিজেদেরকে প্রস্তুত করে ফেলেছো। তো সেক্ষেত্রে আজকে আমাকে এই বিষয় নিয়েই আসতে হলো আ অনলাইনে, যে আর কি বলা যায় ওভারঅল? আর কি তোমাদের কাজে লাগতে পারে? আর কতটুকু আমি তোমাদের কাজে নিজেকে ব্যবহার করতে পারি? চলো, আজকে আমি সেজন্য এই ইন্টারভিউ এর অনলাইন প্ল্যাটফর্মে এই যে আমি যা বলছি সেটাকে আমি ৪ টে ভাগে ভাগ করে নিই। আমাদের যে এই যে শিক্ষক-শিক্ষিকা হবার যে ইন্টারভিউ এর যে প্রসেস, যে প্রক্রিয়া, সেটা তো খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো এই ইন্টারভিউর সেশনে আমাদের ইন্টারভিউর যে ৪ টে ভাগ থাকে, ৪ টে ভাগ আমি নিশ্চয়ই বলেছি সেটা। সেই ৪ টে ভাগ এই আমাদের আজকের এই অনলাইনের এই যে সেশন, এখানে আমি ৪ টে এপিসোডে সেই ৪ টে ভাগের কথা বলব। ১ম ভাগ যেটা আমি বলব সেটা আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি। ১ম ভাগ যেটা আমি বলব সেটা আমি বলে দিচ্ছি যে আমাদের ইন্টারভিউ সেশনের ১ম ভাগ থাকবে, সেটা হলো আমাদের আ পার্সোনাল পার্সোনাল ডিসপোজিশন ডিসপোজিশন। এটা হচ্ছে ১ম ধাপ। অর্থাৎ দরজা খুলে বা পর্দাটা সরিয়ে ইন্টারভিউ বোর্ডে বিশেষজ্ঞদের সামনে গিয়ে যখন আমরা বসবো, সেই মুহূর্তেই শুরু হবে আমাদের এই ১ম ধাপের প্রশ্নোত্তর পর্ব। অ্যাকচুয়ালি ইন্টারভিউ শব্দটা আমি বলেও ছিলাম সবাইকে, যে ইন্টারভিউ শব্দটা আমরা সবাই বলি বটে, কিন্তু এখন আমাদের কিন্তু যে পরীক্ষাটা নেওয়া হয় সেটাকে আমরা সংক্ষেপে কিন্তু পিটি বলি। অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, পিটি টেস্ট, পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ব্যক্তিত্বের মূল্যায়ন। যেকোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে একজন মানুষের ব্যক্তিত্ব যাচাই করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই কারণ কি, প্রত্যেকটি পেশার সঙ্গে মানুষের ব্যক্তিত্ব জড়িয়ে থাকে। আর শিক্ষকতা পেশা তো সবার আমাদের জানা আছে যে এটা হচ্ছে শ্রেষ্ঠ একটা পেশা। যে পেশার সঙ্গে মানুষের ব্যক্তিত্ব, তার ভাবনা চিন্তা, তার রুচি, তার ভাষা, তার পোশাক পরিচ্ছদ, তার জ্ঞান, তার বোধ, তার চিন্তা শক্তি সবকিছু মিলেমিশে থাকে, এবং তাকে দেখেই কিন্তু আগামী ভবিষ্যৎ প্রজন্ম বিকশিত হয়, এগিয়ে চলে। সুতরাং ইন্টারভিউ বোর্ডে কিন্তু একজন ব্যক্তিকে ২ টো ভূমিকায় অবতীর্ণ হতে হয়। একজন, তিনি শিক্ষক হিসেবে কেমন, তিনি ছেলেমেয়েদের পড়াতে পারবেন কি পারবেন না, আর তিনি কিভাবে পড়ান, তার পড়ানোর পদ্ধতি কি, সেটাকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করে থাকি, সেটাকে আমরা ডেমনস্ট্রেশন, আমরা সংক্ষেপে তাকে ডেমো বলে থাকি। ডেমো বলে থাকি। আরেকটা স্টেজ আছে, সেটা হচ্ছে যে আমরা যখন পার্সোনালিটি টেস্টে যাব, সেই পার্সোনালিটি টেস্টের মধ্যে দিয়ে কিন্তু যারা আমাদের সামনে বসে থাকেন, তারা দেখতে চান ব্যক্তি মানুষ হিসেবে আমি কেমন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ব্যক্তি মানুষ হিসেবে কেমন, অর্থাৎ এই পেশার সঙ্গে আমি ব্যক্তি মানুষ কতটা মানানসই। এই মানানসই ব্যাপারটাকে যদি খুব ভালোভাবে দক্ষতার সঙ্গে তুলে ধরতে পারা না যায়, তাহলেই কিন্তু সমস্যাটা শুরু। আমাদের যে পরিমাণে ভ্যাকেন্সি আছে, নিশ্চয়ই সেই পরিমাণে ক্যান্ডিডেট পরীক্ষা দিতে যাবেন না, তার থেকে অনেক গুণ বেশি যাবেন। এবার অনেক গুণ বেশি যাওয়া মানেই কিন্তু কেউ না কেউ সেই পরীক্ষা থেকে বাদ যাবে। এবার বাদ যাওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকে। আমরা কিন্তু তার মধ্যে থাকতে চাই না। অর্থাৎ বাদ যাওয়া, আমি খালি হাতে বাড়ি ফিরবো, এরকম ভাবনা চিন্তা নিয়ে আমরা কেউ ইন্টারভিউতে যাই না। আমরা প্রত্যেকেই ইন্টারভিউতে অংশগ্রহণ করি যাতে আমার কাজটা হয় বা আমি চাকরিটা পেয়ে যাই। এই ভাবনাই তো আমাদের মধ্যে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই দুদিক থেকেই কিন্তু আমাদেরকে ভাবতে হয়। এইখানে আমার ব্যক্তিত্ব থাকে। তাহলে একটা আমার ব্যক্তিত্ব থাকে, একটা আমার ডেমনস্ট্রেশন থাকে। ২ টো ধাপ। এই ২ টো ধাপ। এটা হচ্ছে আমার মৌখিক,
ব্যক্তিত্বটা আমার মুখে, মুখে প্রশ্ন করার মধ্যে দিয়ে কিন্তু বুঝে যাবেন তারা যে আমি কেমন মানুষ। আর এই প্রফেশনে আসতে গেলে, কাজ করতে গেলে তার একটা ডেমনস্ট্রেশন দরকার হয়। সেই ডেমোটা আমি কিভাবে দিচ্ছি তার উপরে কিন্তু নির্ভর করে। তো যাই হোক, এই দুটো প্রসেস যেটুকু সময়ের মধ্যে হবে সেই সময়টা কিন্তু অনেক বড় সময় নয়। খুব সংক্ষিপ্ত সময়। বড়জোর ৬-৭ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। ডেমনস্ট্রেশনটা ২.৫ থেকে ৩ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। তারপরে হয়তো আমার সঙ্গে কথা বলার মধ্যে দিয়ে তারা ৩ মিনিট ২-৩ মিনিট সময় ব্যয় করেন। গোটা প্রক্রিয়াটা থেকে কিন্তু ৬-৭ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। এই ৬-৭ মিনিটের মধ্যে ডেমো এবং নিজেকে প্রমাণ করতে হবে যে এই পেশার জন্য আমি যথেষ্ট উপযুক্ত। কারণ যারা পরীক্ষা নিতে বসছেন তারা ২ জন থাকতে পারেন, ৩ জন থাকতে পারেন, ৪ জন থাকতে পারেন। তারা কিন্তু যোগ্য শিক্ষক নির্বাচন করবার জন্যই বসছেন। যারা আমাদের সামনে বসছেন তারা কিন্তু আমাদেরকে বাদ দেওয়ার জন্য বসছেন না। তারা খুঁজে নেওয়ার জন্য বসছেন যে আমরা সেই শিক্ষক-শিক্ষিকাকে নিতে চাই যারা আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলবেন। সেই কারণে কিন্তু তারা এই শিক্ষক নির্বাচনে অংশগ্রহণ করেন এবং তারা খুব পণ্ডিত মানুষ হন, তারা খুব জ্ঞানী হন, তারা খুব বিদগ্ধ মানুষ হন। তারা কিন্তু সবটা জানেন, সবটা বোঝেন, সব কিন্তু জানেন। এরকম ভাববার কারণ নেই যে আমি পরীক্ষা দিতে গেলাম, আমি মোটামুটি গোঁজামিল দিয়ে তাদেরকে এদিক ওদিক করে বুঝিয়ে দিয়ে বেরিয়ে আসবো। সেটা কোনোদিনই সম্ভব হয় না, হবেও না। কারণ তারা হয়তো সেই মুহূর্তে কিছু বলবেন না, কিন্তু তারা সবটাই বুঝতে পারেন আমি যা বললাম আর আমি যা ডেমো দিলাম তা কতটা বিজ্ঞানসম্মত, তা কতটা বাস্তবে মানে সম্ভব, এগুলো কিন্তু তারা সব বুঝতে পারেন। সেইজন্য আজকের এপিসোডে আমি কিন্তু এই বিষয়গুলো নিয়েই আলোচনা করবার চেষ্টা করছি। এই পার্সোনাল ডিসপোজিশন। এই পার্সোনাল ডিসপোজিশন এর মধ্যেই একজন হবু শিক্ষকের ব্যক্তি জীবন নিয়েই কিন্তু প্রশ্ন হয়। ব্যক্তি জীবন সংক্রান্ত প্রশ্ন হয়। যখন যেই মুহূর্তে আমাদের ডাক আসবে ইন্টারভিউতে যে আমি দরজা খুলে ঢুকছি বা পর্দাটা সরিয়ে ঢুকছি। দরজা খুলে ইন্টারভিউ বোর্ডে গিয়ে পৌঁছানো এবং সেখানে গিয়ে দাঁড়ানো, তারপর তাদের অনুমতি পেলেই, তাদের নির্দেশ পেলেই আমরা চেয়ারে বসবো। এই হচ্ছে পদ্ধতি। এই যে দরজা খুলে ঢুকলাম, তাদের কাছে গিয়ে পৌঁছলাম, গোটাটাই কিন্তু ইন্টারভিউরই পার্ট। গোটাটাই পিটির পার্ট, পার্সোনালিটি টেস্টের পার্ট। ওই যে আ তোমরা দরজা খুলে ঢুকলে এবং এসে বসলে, এগুলোও ইন্টারভিউর পার্ট। তার মধ্যে দিয়ে তোমার পোশাক পরিচ্ছদ, তোমার হাঁটা চলা, তোমার এসে দাঁড়ানো, তারা কয়েক সেকেন্ড তোমাকে দাঁড় করিয়েও রাখতে পারেন যে তারা বললেন না বসতে এবং তুমি বসবার জন্য খুব আগ্রহ দেখাচ্ছ না। যতক্ষণ না তারা বলছেন, "বসুন আপনি প্লিজ," ততক্ষণ আমি বসছি না। আমি তাদের এই যে দরজা থেকে ঢুকলাম, ঢুকেই কিন্তু আমার ডান হাতটাকে লক্ষ্য করে কিন্তু আমি দাঁড়াবো। অর্থাৎ আমার ডান হাতের দিকে চেয়ারটা থাকবে। চেয়ারটা থাকবে সবসময় আমার ডান দিকে। আমার ডান দিকে। কখনো বাঁ দিক দিয়ে বসবো না। দাঁড়াবো না। ডান দিক দিয়ে ঘুরে বসতে হয়। নিয়ম হচ্ছে তাই। তো আমার ডান হাতের দিকেই চেয়ারটা থাকবে। তো এই যে দাঁড়ালাম, দাঁড়ানোর সঙ্গে, সঙ্গেই তাদেরকে অভিবাদন জানানো বা সম্ভাষণ জানানো, সেটা আমি গুড মর্নিং বলছি কি গুড আফটারনুন বলছি। কেউ বলবে নমস্কার, এরকম বলছি। কারণ অনেকের ইন্টারভিউ বিভিন্ন সময় পড়তে পারে। কারো সকালে পড়ছে, কারো দুপুরে, কারো বিকেলে, কারো সন্ধেও হতে পারে। তো সেই অবস্থা অনুযায়ী ক্যান্ডিডেটকে সম্ভাষণ জানাতেই হয়। তারপর তারা তাকে বসতে বললে ধন্যবাদ জানিয়ে বসা। এই যে বসলাম, বসবার পর হাত দুটোকে নিজের কোলে রাখা, নরমালি রাখা। তারপর সোজা হয়ে বসা, তাদের দিকে তাকানো, প্রত্যেকের দিকে চোখে চোখ রেখে কথা বলা। প্রত্যেকের দিকে চোখে চোখ রেখে কথা বলা, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা। আমি যেটা বুঝি সেই বোঝাটাকে নিয়েই বলা। আমার বোঝাটা যেন বোঝা না হয়ে যায়। যাতে আমার ওটা কঠিন না হয়ে যায়। যে কথা আমি বলতে পারি, সে কথা আমি বলব। যে কথা আমি বিশ্বাস করি, যে ভাবনা আমার মধ্যে বিশ্বাসযোগ্য, যে চিন্তা আমি নিজে করেছি, সেটাই তাদের সামনে প্রকাশ করব। এরকম কোনো বক্তব্য যেন আমরা না রাখি, যা আমি নিজে কোনোদিন বিশ্বাস করিনি, যে কাজ আমি নিজে কোনোদিন করিনি, সেই কাজ আমি তাদের সামনে বলছি।
তাহলে কিন্তু আমার ব্যক্তিত্বের সঙ্গে সেই কথা ম্যাচ করবে না। কারণ তারা সবটাই বুঝতে পারবেন যে আমি শুধু ডায়ালগ দিচ্ছি, নাকি বেশ সংলাপ বলার মতন অভিনয় করে বলছি, নাকি সত্যি, সত্যিই আমি বিশ্বাস করে কথাটা বলছি। এগুলো কিন্তু তারা সব বোঝেন। সেই কারণে দেখা যাচ্ছে চেয়ারে বসবার পরেই তারা প্রশ্ন করলেন, "আপনার নাম?" আমি আমার নাম বললাম। তারপরেই তারা হয়তো বললেন, "আপনি প্লিজ আপনার সম্পর্কে একটু বলুন।" এই যে আপনার সম্পর্কে একটু বলুন, এই কিন্তু শুরু হয়ে গেল ১ম ধাপের ইন্টারভিউ এর সেই একটা ফ্লো শুরু হলো। এইবার ইন্টারভিউ কোথায় গিয়ে শেষ হবে, কোন জায়গাটায় গিয়ে শেষ হবে, কেমনভাবে শেষ হবে, সেটা কিন্তু নির্ভর করবে সম্পূর্ণ আমার উপর। মানে আমি সঞ্চালনা করছি। প্রশ্ন ওদিক থেকে হচ্ছে। কিন্তু কেমন প্রশ্ন হবে, তার উত্তর কেমন হবে, তার পরের প্রশ্ন কি হতে পারে, সবটাই নির্ভর করবে আমার উত্তর দেওয়ার মধ্যে দিয়ে। সেই কারণে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমাকে খুব ভেবেচিন্তে দিতে হবে। ভেবেচিন্তে যদি উত্তর না দিই, তাহলে প্রশ্নের জালের মধ্যে কিন্তু আমি জড়িয়ে যেতে পারি। তারা প্রশ্ন করলেন, "আপনি আপনার সম্পর্কে বলুন।" এই আমার সম্পর্কে বলার ক্ষেত্রে কিন্তু সময় নেব খুব সামান্য। বেশি সময় নেই। নিজের নাম, বাবা-মায়ের নাম, বাবা-মায়ের নাম বলবার আগে কিন্তু অবশ্যই বাবার নাম বলবার আগে স্ত্রী বলতেই হয়। কারো বাবা যদি গত হয়ে থাকেন তবে স্বর্গীয় দিয়ে বলতে হয়। এটা সম্মান একটা, শ্রদ্ধা। আমার পরিবারে যারা রয়েছেন আমার বাবা-মা তারা তো আমাদের কাছে সম্মানীয় বা সম্মানীয়া। তাই মায়ের নাম বলবার আগে শ্রীমতী বলাটা খুব দরকার। এটাকে সোশ্যাল ম্যানার বলে, ম্যানার্স। আপনারা জিজ্ঞেস করেন এগুলো। আপনার বাবার নাম কি? আপনার মায়ের নাম কি? মানে আমি যদি না বলি, তারা জিজ্ঞেস করেন। তো সেক্ষেত্রে তাদের নাম বলবার ক্ষেত্রে আমরা শ্রী এবং শ্রীমতী এগুলো কিন্তু ব্যক্তি মানুষের ব্যক্তিত্বের পরীক্ষার মধ্যে পড়ে। আর ইভেন ওনারা জিজ্ঞেস করতে পারেন আমাদের রাজ্যের বা দেশের কোনো নেতা মন্ত্রীর নাম, কোনো এমএলএ, এমপির নাম জিজ্ঞেস করতে পারেন। বিশিষ্ট জনের নাম জিজ্ঞেস করতে পারেন। যখন কোনো নেতা মন্ত্রী আমলাদের নাম জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে তাদের নাম বলবার আগেও কিন্তু মাননীয় বলতে হয়। কারণ তারা খুব মূল্যবান এক চেয়ারে বসেন এবং সম্মানীয় ব্যক্তি। কারণ রেজিগনেশন একটা খুব মূল্যবান জায়গা। চেয়ারটার সম্মানটা সবচেয়ে বড়। অনেক বড় সম্মান হচ্ছে চেয়ারের। সেই চেয়ারে যিনি বসেন তাকে আমাদেরকে মাননীয় বা মাননীয়া বলেই সম্বোধন করতে হয়। পুরুষের ক্ষেত্রে মাননীয়, মহিলাদের ক্ষেত্রে মাননীয়া। মাননীয়, মাননীয়া বলবার পর শ্রী বা শ্রীমতী এরকম ব্যবহার করতে হয়। একজন শিক্ষক শিক্ষিকারা কিন্তু এই আচরণের মধ্যেই থাকেন। তাদের আচরণ কিন্তু এমনই হয় আরকি। তো তারা যদি সেই আচরণকে তাদের সামনে তুলে ধরতে না পারেন, তাহলে তারা ছেলেমেয়েদেরকে শেখাবেন কি করে? তাই না? এটা তো অন্য কোনো প্রফেশনের ইন্টারভিউ নয়, এটা তো শিক্ষকতার ইন্টারভিউ। তাহলে শিক্ষকতার ইন্টারভিউর ক্ষেত্রে একজন শিক্ষকের শালীনতাবোধ, রুচিবোধ, তার ভাবনা চিন্তার স্তর সব কিন্তু সমাজের অন্যান্যদের তুলনায় অনেক উচ্চ স্তরে অবস্থান করে। ফলে আমাদেরকে কিন্তু সেইভাবে গোটা ইন্টারভিউর যে সেশন তার মধ্যে কিন্তু নিজেকে সেইভাবে তুলে ধরতে হবে। তাহলে আমি নিজের নাম বললাম, বাবা-মায়ের নাম বললাম। তারপরেই আসে আমার ঠিকানা। ঠিকানা মানে আমি কোথায় থাকি? সেখানে অধিকাংশ ক্যান্ডিডেটদের বলতে শুনেছি যে, "আমার বাড়ি অমুক জেলার অন্তর্গত অমুক আ ব্লক, অমুক থানা, তারপরে আসে গ্রাম।" দরকারই নেই এত কথা বলার। কথা সংক্ষেপে বলা। অর্থাৎ আমি কোথা থেকে এসেছি সেইটুকুই। তার কারণ কি? থাক না এখানে প্রশ্ন থাক। তারা আমাকে যদি প্রশ্ন করেন তবেই আমি সেখান থেকে আবার উত্তর দেব। কারণ কিছু প্রশ্ন তাদের জন্য রেখে দিতে হয়। ওই যে বললাম ইন্টারভিউ কোথায় গিয়ে শেষ হবে, কিভাবে ইন্টারভিউটা চলবে তার কিন্তু গোটা দায়িত্বটাই আমাদের উপর। এবার এই ঠিকানা হয়ে গেল নিজের পর্ব। অর্থাৎ সাপোজ আমি যদি মেদিনীপুরে থাকি, পশ্চিম মেদিনীপুরে যদি আমি থাকি, তাহলে পশ্চিম মেদিনীপুরের যদি আমি ঘাটালে থাকি, তাহলে আমি বলে দিলাম যে আমি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে থাকি বা ঘাটাল থেকে এসেছি। এই এবার দেখা গেল সেই নিজের সম্পর্কে বলবার পর তারা আমায় প্রশ্ন করলেন, "আপনি তো ঘাটালে থাকেন বললেন, ঘাটালের কোথায় থাকেন?" এই যে এক্সট্রা কোয়েশ্চেনটা তৈরি হলো। আমি যদি সেটা ইন্টারভিউর এই ১ম এ আমার সম্পর্কে বলতে গিয়ে গোটাটাই বলে ফেলতাম, তাহলে এই প্রশ্নটা কিন্তু আসতো না। ফলে অ্যা তাদের জন্য কিছু প্রশ্ন আমি নিজে থেকেই রেখে দেব। যে আমাকে এই দিক থেকে কোয়েশ্চেন করা হোক বা বলা হবে। এরকম আমাদেরও ভাবতে হবে মাথায়। হয়ে গেল। তারপরে হইলো আমার শিক্ষা। এই যে আমার শিক্ষা, আমার এডুকেশন। সবাই বেশিরভাগ সবাই বলতে শুরু করেন একবারে মাধ্যমিক থেকে শুরু করে
লাস্ট কোয়ালিফিকেশন পর্যন্ত সাল দিয়ে, স্কুল দিয়ে, কলেজ দিয়ে বলতে শুরু করে। তাতে সময় প্রচুর লেগে যায়। ব্যক্তিত্বের পরীক্ষায় এত কথা আমরা বলবার সুযোগই পাবো না। টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে হয় কম সময়ের মধ্যে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটা সবসময় আমরা আমাদের লাস্ট কোয়ালিফিকেশন এর মধ্যেই বলবো। লাস্ট কোয়ালিফিকেশন। যেটা আমাদের লাস্ট কোয়ালিফিকেশন। একটা হচ্ছে লাস্ট কোয়ালিফিকেশন, একটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন। প্রফেশনাল কোয়ালিফিকেশন আমাদের নিঃসন্দেহে ডিএলএড কোয়ালিফিকেশনটা সেটা বলতেই হয় এবং সাল বলতে হয়, কলেজ বলতে হয়, কোন ইউনিভার্সিটি থেকে পড়েছি সেটা বলতে হয়। তাহলে একদিকে গেল আমার একাডেমিক সেকশন মানে একাডেমিক কোয়ালিফিকেশন, আরেকটা গেল প্রফেশনাল কোয়ালিফিকেশন। এই দুটোই কিন্তু আমাদেরকে বলতে হবে। কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস করে ডিএলএড কোয়ালিফাই করে লেখাপড়া থামিয়ে দেয়, সেটাও হতে পারে। সেটাও হতে পারে। তারপরে সে কলেজে ভর্তি হয়নি, ডিসট্যান্সেও পড়েনি, কিছুই করেনি। এরকমও হতে পারে। অনেক এরকম আছে যে উচ্চ মাধ্যমিক পাস করার পরে ডিএলএড এর ভর্তি হয়ে গেছে। তারপরেই টেট পরীক্ষা চলে এসেছে। টেট পরীক্ষায় পাস করে ইন্টারভিউ দিতে এসছে। অস্বাভাবিক কিছু না। তখন সে বলবে যে, "আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি এত সালে। উচ্চ মাধ্যমিক পাস করার পরেই আমি ২ বছরের ডিএলএড কোর্স কমপ্লিট করেছি। তারপরে টেট পরীক্ষা এসে গেছে। টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে আপনাদের সামনে এসে বসার সুযোগ হয়েছে।" শেষ, প্রক্রিয়া শেষ। তারপরে যদি সে ডিসট্যান্সে ভর্তি হয়, তাহলে সে কথাও সে বলতে পারে, "বর্তমানে আমি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আমি বিএ ফার্স্ট ইয়ারে পড়ছি বা বিএসসি ফার্স্ট ইয়ারে পড়ছি।" বলতেও পারে, নাও বলতে পারে। এবার তারা তো প্রশ্ন করবেনই, আপনি উচ্চশিক্ষা নিয়েছেন কি নেননি বা আপনি কলেজে ভর্তি হননি কেন? এরকম প্রশ্ন হতে পারে। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ব্যক্তিকেন্দ্রিক। এই প্রশ্ন করবার পেছনে একটাই উদ্দেশ্য, যে প্রফেশনে আপনি আসতে চলেছেন, যাদেরকে আপনি পড়াবেন, আপনি হলেন আগামী দিনের একজন হবু শিক্ষক। সুতরাং আপনি মানুষটা কেমন, আপনার ভাবনা চিন্তা কেমন, আপনার রুচি কেমন, এই বিষয়গুলোই কিন্তু তারা বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। আর সেই কারণেই কিন্তু এই ধরনের খুঁটিনাটি প্রশ্ন। তারপরে প্রশ্ন করতে পারেন যে, বেশ ভালো লাগলো কথা বলে আপনার। তবে আপনি এই প্রফেশনটা বেছে নিলেন কেন? আপনি শিক্ষক বা শিক্ষিকা হতে চাইলেন কেন?" অনেকের মুখেই শুনেছি মানে সে বলছে বা তিনি বলছেন যে, "ছেলেবেলা থেকেই আমার খুব শখ। অনেক আগে থেকেই আমার খুব পরিকল্পনা। অনেক ছোট বয়স থেকেই আমার স্বপ্ন।" এই যে কথাগুলো, এই কথাগুলো বিজ্ঞানসম্মত নয়। যে কথা বিজ্ঞানসম্মত নয়, সে কথা বিশ্বাসযোগ্যও নয়। এটা মাথায় রাখতে হবে। অনেক ছোটবেলা থেকে আমার ইচ্ছা, অনেক আগে থেকেই আমার স্বপ্ন, এরকম বলে উত্তর হয় না। আপনি কবে থেকে ভাবলেন আপনি শিক্ষক হবেন বা শিক্ষিকা হবেন? এরকম প্রশ্ন যদি হয় স্ট্রেইট ফরওয়ার্ড। ঠিক আপনি বলুন, আপনি এই শিক্ষিকা হবার ভাবনাটা কবে থেকে শুরু করলেন? উত্তর কিন্তু প্রমিনেন্টলি হওয়া দরকার। স্পেসিফিক হওয়া দরকার। তার শিক্ষক হবার ভাবনা বা স্বপ্ন উচ্চ মাধ্যমিকের পর থেকে হতে পারে, কলেজে পড়তে হতে পারে, ইউনিভার্সিটিতে পড়তে হতে পারে। শিক্ষকদেরকে দেখে তার মাথায় ভাবনা আসতে পারে। বাবা-মাকে দেখে তার শিক্ষক হবার স্বপ্ন জাগতে পারে। হতেই পারে। একেকজন ব্যক্তির জীবনে তার কেরিয়ার তৈরি করবার প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনা থাকে। কখনো বাবা-মা থাকেন, কখনো আত্মীয়স্বজন থাকে, কখনো কোনো আইকন পার্সোনালিটি থাকে মানে থাকে বিশেষ ব্যক্তি গুণীজনেরা থাকেন। তাদেরকে দেখেই তো আমরা এরকম নিজের জীবনকে সেট করি। যেমন আমি আমার শিক্ষককে দেখে ভেবে নিয়েছিলাম যে আমি শিক্ষক হব আগামী দিনে। যেমন এটা আমার ব্যক্তিগত পছন্দ। যে আমি স্কুলে পড়তেই আমি আমার শিক্ষকদেরকে দেখেছি যে তারা অগাধ জ্ঞানের অধিকারী। কত সুন্দরভাবে পড়ান এবং আমাদের সমস্ত অবাধ্য আচরণ, আমাদের দুষ্টুমি, আমাদের আম বিশৃঙ্খল আচরণ সবকিছুকে সহ্য করে আমাদের শিক্ষক-শিক্ষিকারা কিভাবে যে আমাদেরকে গড়ে তুললেন, কিভাবে যে আমাদেরকে মানুষ করে তুললেন, এটা আমি কলেজে পড়তেই আমার মধ্যে এসে যায়। তো সেই ভাবনা থেকেই আমার এই পেশাটাকে কখন যেন আমি ভালোবাসতে শুরু করেছি। আর সেই ভালো লাগা থেকেই কিন্তু আমার ডিএলএড ট্রেনিং নেওয়া, টেট পরীক্ষায় বসা। এই যে একটা মানুষের মধ্যে শিক্ষক-শিক্ষিকা হবার এই যে একটা সূত্রপাত, এই যে একটা ফ্লো, এটা কিন্তু তারা যুক্তিযুক্তভাবে বুঝতে চান। এবার প্রশ্ন আসতে পারে, ধরে নিন আপনি যদি শিক্ষক-শিক্ষিকা হতে না পারেন, তখন কি করবেন? এরকম প্রশ্ন হয়।
যে আপনার আশা আকাঙ্ক্ষার কথা তো আমরা শুনলাম। এবার ধরে নেয়া যাক আপনি কোনো কারণে হতে পারলেন না। তখন কি করবেন? তাহলে কি তখন কি আমি অন্য প্রফেশন এ ঢুকে পড়বো? নিশ্চয়ই না। তাহলে আমার তখন উত্তরটা এরকমই হওয়া উচিত যে আমি আমার পেশা সম্পর্কে আমি আমার ইচ্ছা সম্পর্কে যথেষ্ট আশাবাদী যে আমি আশাই করে রেখেছি যে আমি এইখানে কাজ করবার সুযোগ পাবো। তো সুতরাং আমি কখনো ভাবিনি যে আমি এই কাজটা পাচ্ছি না বা পাবো না। এরকম ভাবনা আমার মাথায় আসেনি। তারপরে দেখা যায় তারা আরো জোর করে চেপে ধরে বললেন, "না ধরুন যদি আপনি কাজটা না পেলেন তখন আপনি কি করবেন?" তখনও কিন্তু উত্তরটা খুব পজিটিভ থাকবে একজন ক্যান্ডিডেটের যে যদি এরকম অঘটন ঘটে তাহলে কিন্তু আমি নিজের সম্পর্কে মূল্যায়ন করব যে কি কারণে ঠিক কোন ত্রুটির কারণে আমি আমার এই কাজটা থেকে বঞ্চিত হলাম বা কাজটা পেলাম না। তারপরে আমি আবার নিজেকে ঠিক করে আবার আসব। এবং আমি এই পঠন-পাঠন অ জগতেই থাকবো। ছাত্রছাত্রীদের পড়াবো। এরকম প্রশ্ন। তারপরে প্রশ্ন করতে পারেন আপনি বর্তমানে কি করছেন? এই মুহূর্তে আপনি কি করছেন? তো এই মুহূর্তে একজন ব্যক্তি যদি সত্যি টিউশনির মধ্যে ইনভলভ থাকেন তিনি সেটা বলবেন। তিনি যদি অন্য কোনো সংস্থায় কর্মরত থাকেন তিনি বলবেন। তিনি যদি কিছু না করেন সেটাও বলবেন। সত্যি কথা বলা। মিথ্যে কথা বলে তাদের কাছে কিন্তু পার পেয়ে যাওয়া যায় না। কারণ তাতে প্রশ্নের সংখ্যা বাড়বে এবং সেই প্রশ্ন শুনতে কিন্তু একটা সময় মনে হবে যে আমি আমার অগোচরে তাদের কাছে সারেন্ডার করেই দিয়েছি। আমার মুখ থেকে কিন্তু সত্যি কথাটা বেরিয়েই গেছে। ফলে তাদেরকে এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তাদের সামনে ভনিতা করারও প্রশ্ন নেই। মিথ্যে কথা বলবারও কোনো প্রয়োজন নেই। যতটুকু প্রশ্ন ততটুকু যুক্তিযুক্ত উত্তর এবং ব্যক্তিকেন্দ্রিক প্রশ্ন কিন্তু থাকবেই। এই ব্যক্তিকেন্দ্রিক ভাগটা কিন্তু পার্সোনাল ডিসপোজিশন। সেখানে ব্যক্তি মানুষ আপনি, আপনার হবিস, আপনার শিক্ষা, আপনার রুচি, আপনার পোশাক, আপনার সাজগোজ, আপনার মুখের ভাষা, আপনার শিক্ষা সংস্কৃতি সব কিন্তু এই প্রফেশনের সঙ্গে জড়িত। সুতরাং আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে এই বিষয়টাতে। পার্সোনাল ডিসপোজিশন এর মধ্যে ব্যক্তির এই পেশা সম্পর্কে ধারণা কি? তিনি যে স্কুলে কাজ করবেন, কাজ করার সুযোগ পাবেন, সেখানকার ছাত্রছাত্রীদের জন্য তিনি কি কাজ করতে পারবেন? এ ধরনের প্রশ্ন থাকে। তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কি পরিকল্পনা করে রেখেছেন? তিনি একটি স্কুলকে কি করে পরিচালনা করবেন? তিনি আ এ একটি বিদ্যালয়কে আদর্শ বিদ্যালয় বলতে কি বোঝেন? তার স্কুলে ছেলেমেয়েরা আসছে না, সেই ব্যাপারে তার ভাবনা চিন্তা কি? এরকম থাকতে পারে। আবার এরকম ক্রিটিক্যাল কোয়েশ্চেন ও থাকতে পারে যে আম বর্তমানে এরকম একটা সময় যেখানে বেসরকারি স্কুলের খুব রমরমা ছাত্রছাত্রীরা সেই দিকেই ঝুঁকছে বা বাবা-মায়েরা একটু সচ্ছল হলেই ছেলেমেয়েদেরকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন। প্রাইমারি স্কুলে ছাত্র সংখ্যা দিনের পর দিন কমছে। এরকম একটা সংস্থায় কাজ করবার আগ্রহ আপনার খুব বেশি কেন? আপনি আসতে চাইছেন কেন? সবাই এরকম ভিড় করছে কেন? আপনার কি মনে হয়? এগুলোও কিন্তু ব্যক্তি নির্ভর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিন্তু কোনদিন মুখস্থ করে বলা যাবে না। কারো কাছ থেকে শুনে সেটাকে একদম লিখে মুখস্থ করে এই উত্তর দেওয়া নেই। সুতরাং ইন্টারভিউতে কোনো মুখস্থ কথা চলে না। মুখস্থ কথা বলতে গেলেই কিন্তু ধরা পড়ে যেতে হবে। অর্থাৎ আমার এই অনলাইনে এই যে আমি সবাইকে ইন্টারভিউর এই সেশনে যে কথা বলার চেষ্টা করছি সেটা হলো, কোনো কারণে কোনো জায়গা থেকে কোনো বিষয়কে মুখস্থ করে ইন্টারভিউতে ডেলিভার করার কথা আমরা কিন্তু ভাবব না। আমরা সেই কথা বলব যে কথা আমি বলতে পারি, যে কথা বলবার বা যে কথা ভাববার আমার মধ্যে বোধ রয়েছে, আমার বুদ্ধি রয়েছে, যে কথা আমি বিশ্বাস করি, সেই কথাই কিন্তু আমার ইন্টারভিউ বোর্ডে বলা উচিত। তাহলে কিন্তু তারা আমার উত্তর শুনে খুশি হবেন এবং তার রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তারা করতে শুরু করবে। রিলেটেড। উত্তর আমার এরকমই হবে যে বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার প্রবণতা আজকে নতুন নয়। এ তো আবহমান কাল ধরেই চলছে, আগামী দিনেও চলবে। তবে সরকারি প্রতিষ্ঠান বা নিজের ছন্দেই চলে। কারণ সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা যারা আছেন তারা অত্যন্ত সহানুভূতির সঙ্গে, অত্যন্ত দক্ষতার সঙ্গে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা প্রদান করেন। সরকার ছেলেমেয়েদের উন্নতির জন্য বহু প্রকল্পের ব্যবস্থা করেছেন। তার মধ্যে দিয়ে ছেলেমেয়েদেরকে পঠন-পাঠনের আঙিনায় নিয়ে আসেন
আর সেইভাবেই আমাদের সরকারি প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা অনেক ভালো মানুষ তৈরি হচ্ছে, ভালো নাগরিক তৈরি হচ্ছে, জ্ঞানী প্রমাণ হচ্ছে, তাদের মেধা প্রমাণিত হচ্ছে। সুতরাং বেসরকারির সঙ্গে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আমি কখনো তুলনা করবার চেষ্টাই করি না। তার কারণ আমার সরকারি প্রতিষ্ঠানে কাজের মধ্যে দিয়েই আমার ছেলেমেয়েরা এগিয়ে যাবে, এই ভাবনাই আমার একমাত্র অবলম্বন। সুতরাং আমার আমি যে স্কুলে কাজ করবার সুযোগ পাবো, সেই স্কুলে যদি কোনো কারণে ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকেও বা আগামী দিনে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে বলে আমার আশ্বাস। কারণ আমরা সবাই মিলেই ছাত্রছাত্রীদেরকে খুব যত্নের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাব এবং তারা একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসে নিজেদের সর্বাঙ্গীন যে বিকাশ করবার সুযোগ পাবে, সেই সুযোগটাও আমরা আমাদের প্রতিষ্ঠানে শুরু করব। আমরা পরিচালনা করব। তো বিশ্বাসযোগ্যভাবে কিন্তু এইভাবে উত্তরগুলো দিতে হবে। তারপরে প্রশ্ন আসতে পারে, আপনার শখ কি? আপনি অবসর সময়ে কি করে সময় কাটান? আপনার হবি কি? এরকম প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু ব্যক্তিকে বোঝার খুব যথেষ্ট সম্ভাবনা আছে, চেনার উপায় আছে। একজন মানুষের রুচির মধ্যে দিয়েই তাকে বোঝা যায় অনেকটা বোঝা যায় এবং তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ধরনের প্রশ্ন করে থাকে। সুতরাং হবির কথাটাও কিন্তু খুব ভাবনা চিন্তার মধ্যে দিয়ে বলতে হবে। দুমদাম করে বলে ফেললাম, যেটা আমি পছন্দ করি না সেরকমই একটা বলে ফেললাম। কারণ আমি ভেবেছি হয়তো এখান থেকে প্রশ্ন করবেন না, এরকম কখনো ঘটে না। যেটা আমার হবি নয়, সেটাকে আমি বলে ফেললাম আর আমি পার পেয়ে গেলাম, এরকম ঘটনা ঘটে না। কারণ আমি যে হবির কথা বললাম, কেন সেটা আমার হবি, সেখান থেকে কি আনন্দ আমরা পাই, সেটা কিন্তু তারা জানতে চাইতে পারেন। তখন যদি আমার উত্তরটা ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু প্রমাণিত হবে ওটা আমার হবি নয়, ওটা আমি বানিয়ে বলেছি। সুতরাং যেটা আমার হবি সেটাকেই বলব। এবার সেখান থেকে যদি গোটা ২ প্রশ্ন আসে, সেই প্রশ্নের উত্তর ধরে নেয়া গেল আমি জানি না। তো জানি না, সারেন্ডার করে দেওয়া। কারণ সব প্রশ্নের উত্তর আমরা কেউ জানি না। এ জগতের সমস্ত প্রশ্নের উত্তর আমাদের সবার জানা নেই। হতেই পারে। তার কারণ আমি যে কাজের জন্য আজকে ইন্টারভিউ দিতে এসেছি, সেই কাজের জগতের সব প্রশ্নের উত্তরও তো আমার জানা থাকবে না। আমি যে বিষয় নিয়ে পড়াশুনো করেছি, যে লেখাপড়া শিখেছি, যে বইপত্র পড়ে আমি আজকের এই জায়গাটায় এসেছি, সেই বইপত্রের সব প্রশ্নের উত্তর কি আমাদের জানা সম্ভব? মনে রাখা সম্ভব? সম্ভব নয়। সম্ভব নয় তো। সম্ভব নয় বলেই তো আমার ক্ষেত্রে ওই সারেন্ডার ব্যাপারটা থাকবে। কি? যে আমি আত্মসমর্পণ করব, আমি জানি না। এই যে স্পষ্ট করে আমি জানি না, আমি বলতে পারছি না, এটাও একটা কোয়ালিটি। এটাও কিন্তু একটি গুণ শিক্ষকের। যে একজন মানুষ নিজে জানেন না, পারেন না, এটা যে স্বীকার করতে পারেন, এটাও কিন্তু একটা গুণ। যেটা আমি জানলাম সেটাকে যেমন স্পষ্টভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করলাম, যেটাকে পারলাম না সেটাও সরি বলে বা দুঃখিত বলে আমাকে কিন্তু স্বীকার করতে হবে আমি উত্তরটা জানি না। তাহলে হবির ক্ষেত্রেও ঠিক তেমন। কারো হবি হচ্ছে ক্রিকেট খেলা, সাপোজ কারো হবি হলো ক্রিকেট খেলা। সে ক্রিকেট খেলতে পছন্দ করে। এবার সেই ক্রিকেট জগৎ থেকে নানা রকম প্রশ্ন হতে পারে। তো সেই প্রশ্নের উত্তর কি আমরা সবাই জানি? জানি না। নাও জানতে পারি। কিন্তু যেহেতু ওটা হবি, ওটা আমার আনন্দ দানের, আনন্দ ভোগ করার, উপভোগ করবার একটা মাধ্যম। শুধু সেই খেলা থেকে আমি আমার অবসর সময়ের বিনোদন করি। এইটুকুই যদি তার উত্তর হয়, তাতেও কোনো অসুবিধে নেই। আমি জানি না স্যার, অমুক খেলায় কে জিতেছেন, অমুক খেলায় কে ক্যাপ্টেন ছিলেন, অমুক খেলায় কে কত রান করেছেন। আমার জানা নেই। আমি শুধু সময় পেলে, সুযোগ পেলে বন্ধুদের সঙ্গে আনন্দ উপভোগ করবার জন্য ক্রিকেট খেলি। মজা পাই। কিছু বেসিক নলেজ তো থাকতেই হয়। ক্রিকেট খেলতে গেলে কটা উইকেট লাগে, ফিল্ডিং কিভাবে দিতে হয়, ব্যাটসম্যান মানে ব্যাটের আয়তন কত, একটা উইকেটের দৈর্ঘ্য কত, এইগুলো কিছু কোয়েশ্চেন তো আমাদের একটা কমন নলেজ থাকতেই হয়। যে যেটা হবি নিয়ে থাকে সেই সংক্রান্ত টুকটাক খুঁটিনাটি প্রশ্ন তো আমাদের একটু জেনে রাখতেই হয়। তাহলে আমাদের এই ব্যক্তিকেন্দ্রিক প্রশ্ন অর্থাৎ আমাদের এই যে ব্যক্তিত্বের পরীক্ষা যেটা, সেই ব্যক্তিত্বের পরীক্ষায় যে প্রশ্ন ব্যক্তিকেন্দ্রিক থাকে, সেই উত্তর কিন্তু প্রশ্ন কিন্তু এইরকম রিলেটেড হয় এবং উত্তর দেওয়ার সময় কিন্তু যারা আমাদের সামনে থাকছেন, একজন থাকুন, একজন তো থাকেন না, ৩ জন ৪ জন থাকতেই পারেন। প্রত্যেকের দিকে কিন্তু আমাদের
মুখ ঘুরবে, চোখ ঘুরবে এবং আমরা প্রত্যেকের দিকে তাকিয়েই কিন্তু কথা বলছি। প্রশ্ন যিনি করলেন তার দিকে তাকিয়ে প্রশ্নটা শোনা, উত্তর দেওয়ার সময় তার দিকেও তাকানো, বাকি অন্যান্য যে সদস্যরা থাকবেন তাদের দিকেও কিন্তু আমাদের চোখ ঘুরবে। কারণ আমি সবার সঙ্গেই কথা বলছি। সবার সঙ্গেই কথা বলছি। সবাইকেই উত্তরটা শোনাচ্ছি। এই ব্যক্তিত্ব কিন্তু ধরে রাখতে হবে। আর চেষ্টা করতে হবে চোখে চোখ রেখে কথা বলা। চোখে চোখ রেখে কথা বলতে পারাটাই একটা বড় কোয়ালিটি, বড় একটা গুণ। এটা বড় গুণ একজন ব্যক্তির কাছে। চোখে চোখ রেখে কথা বলছে। অনেকেই পারে না। কথা বলতে গেলেই দেয়ালের দিকে চোখ চলে যাচ্ছে, নিচের দিকে চোখ চলে যাচ্ছে, আকাশের দিকে তাকাচ্ছে। এগুলো সব কিন্তু নেগেটিভ মার্কিং। ইন্টারভিউতে যখন প্রশ্ন উত্তরের পর্ব চলে, তখন প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু চোখে চোখ রেখে সেই ব্যক্তির দিকে তাকিয়ে কথা বলতে হয়। তাতে প্রমাণ হয় তার আত্মবিশ্বাস, তার কথা বলার মধ্যে যে একটা মজবুত দিক, তার দৃঢ় চরিত্র ইত্যাদি কিন্তু ধরা পড়ে যায়। ফলত আমাদের এই ইন্টারভিউর পর্বের এই যে পার্সোনাল ডিসপোজিশন, এর মধ্যে দিয়ে ব্যক্তির উম চিন্তা, ব্যক্তির বুদ্ধিমত্তা, ব্যক্তির মেধা, ব্যক্তির শিক্ষা, ব্যক্তির পরিবেশ, ব্যক্তি যে এলাকায়, যে এলাকার মানুষ সবকিছু কিন্তু ধরা পড়ে যাবে। ব্যক্তির পছন্দ-অপছন্দ, ব্যক্তির রুচি সবকিছু পছন্দ হইলে সব কিন্তু ধরা পড়ে যাবে। তারপরে রয়েছে ব্যক্তির পোশাক-পরিচ্ছদ নির্বাচন করাটাও কিন্তু একটা ব্যাপার। যে আমরা যেভাবে আমরা সাজগোজ করে ওখানে গিয়ে দাঁড়াবো, সেই সাজগোজের মধ্যেও কিন্তু একটা স্বাধীনতা থাকতে হবে। খুব রুচিশীলতার পরিচয় পাবে সেখানে। আম যারা ছেলেরা আছে, ছেলেরা যারা পরীক্ষা দিতে যাবে তারা কিন্তু অবশ্যই একেবারে অফিসিয়াল ফরম্যাটে যাবে। অফিসিয়াল ফুল স্লিভের জামা, আয়রন করা, পরিষ্কার-পরিচ্ছন্ন, বেশ হালকা কালারের জামা পরা। হুম? আর এখন তো শীতকাল, শীতকালের মধ্যেই যদি ইন্টারভিউটা শুরু হয়ে যায় তবে সোয়েটার পরবার একটা বাড়তি সুবিধে পাওয়া যাবে। নিজেকে ঢাকার একটা সুবিধে পাওয়া যাবে। গলায় মাফলার জড়ানোরও একটা সুযোগ থাকে। যাই হোক, আর যদি সেটা শীত থাকতে, থাকতে না হয় তাহলেও কিন্তু আমাদের একটা ফরমাল অ্যাটিটিউড যেটা অফিসিয়াল যে পোশাক-পরিচ্ছদ সেইগুলো ফুল স্লিভের জামা, সেরকম প্যান্ট, আয়রন করা থাকতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। জামার পকেটে একটা পেন থাকা, হাতে থাকতে পারে। ছেলেদের হাতে ঘড়ি থাকতে পারে। ঘড়ি যেন কখনোই ডান হাতে না চলে আসে। ঘড়ি বাঁ হাতের জন্যই। ঘড়ি বাঁ হাতের জন্য, ডান হাতের জন্য না। ডান হাত দিয়ে টিচার, শিক্ষক কলম দিয়ে লিখবেন। বাঁ হাত ঘড়ির সময় দেখার জন্য। বাঁ হাতেই ঘড়ি পড়বেন। আর যা মেয়েরা আছে বা মহিলারা যারা পরীক্ষা দিতে যাবে, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অলংকার বর্জিত। অর্থাৎ অনেক বেশি অলংকারে সুসজ্জিত হওয়ার দরকার নেই। খুব চড়া মেকআপের প্রয়োজনই পড়ে না। একটা খুব হালকা রঙিন শাড়ি, সুতির শাড়ি খুব ভালো। বেশ লম্বা আঁচল, শাড়িটা বেশ, শাড়ি যেমন একজন শিক্ষিকা পরেন, শালীনতা বজায় রেখে সেইভাবেই পরা। পায়ের জুতোটা খুব হাই হিলের নয়, নরমাল, স্বাভাবিক সেইভাবে যাওয়া। পারফিউমের ব্যবহার না করা, খুব বেশি মেকআপ মুখে না থাকা, একদম মানানসই হিসেবে নিজেকে সেখানে প্রেজেন্ট করা। তো এই গোটা প্রক্রিয়াটা কিন্তু চেয়ারে বসে ইন্টারভিউ এ যারা বিশেষজ্ঞ তাদের সামনে বসেই কিন্তু এই প্রশ্নের উত্তর পর্ব চলতে থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর গোটা এই প্রশ্ন উত্তরের মধ্যে দিয়েই কিন্তু আমাদের নিজের সম্পর্কে নিজেকে তুলে ধরবার একটা কিন্তু সুযোগ থাকে। আজকের এই এপিসোডের যে পার্সোনাল আমাদের ডিসপোজিশন, এই পার্সোনাল ডিসপোজিশন এর মধ্যে দিয়ে এই যে ব্যক্তিকেন্দ্রিক যে প্রশ্ন উত্তর থাকে সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আমি এর পরের এপিসোডে কিন্তু অন্য একটি টপিক নিয়ে আমি আবার আসছি। ঠিক আছে? থ্যাংক ইউ।